উচ্চতা বলছে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও আরও বেশি উঁচুতে। সামনে রাস্তা তো রয়েছে, কিন্তু রাস্তা এখন পুরোপুরি বরফের চাদরে। এই বালির রাস্তা, মাটির রাস্তা, পাথরের রাস্তা ছেড়ে অবশেষে আমরা উঠলাম মেন রোডে। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, জয় হিন্দ। জয় হিন্দ। যেখান থেকে আর কোনো পথ নেই, আমরা জানি না আমাদের বাড়ি কোন দিকে, আমরা কোন দিক থেকে এসেছি, আমরা আদৌ ফিরতে পারবো কিনা। 30শে এপ্রিল 2026, 12 রাত 13 দিনের লাদাখ ভ্রমণ সম্পূর্ণ করে আজ বাড়ি ফিরে আসার পালা। আর এই শেষ অভিজ্ঞতাটুকু লিখে না রাখলে লাদাখ ট্যুর হয়তো অসম্পূর্ণই রয়ে যাবে আমার ভ্রমণ ডায়েরি থেকে। এই কয়েকদিন ঘুরে বেরিয়েছি লাদাখের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। যা দেখেছি এই শেষ দিনের অভিজ্ঞতা হয়তো সব রেকর্ড ভেঙে দিয়েছে। লাদাখকে চিনেছি আরও একবার নিজের ভয় মিশ্রিত চেতনা দিয়ে। যে গল্পে শুরু হয়েছিল 28শে এপ্রিলের দুপুরে প্যাংগং থেকে হানলে যাওয়ার পথে। সময় বেলা 2টো, বাইরে খুব রোদ। প্যাংগং থেকে আমাদের অনেকটা পথ চলা শেষ। আমরা পৌঁছলাম আরও একটা জায়গাতে, যার নাম হচ্ছে চুসুল। চুসুলও একটা যাত্রাপথের গ্রাম, বাট এই গ্রামটা কিন্তু আগের দুটো গ্রামের থেকে বা প্যাংগংয়ের থেকে কিন্তু অনেকটাই বড়। এখানে মোবাইলের টাওয়ার, হোমস্টে থেকে শুরু করে দোকানপাট সব কিছু রয়েছে, অনেকটাই বড় জায়গা। চুসুল লাদাখের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,300 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি প্যাংগং লেকের দক্ষিণে এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছেই অবস্থিত। ভৌগোলিক এবং ঐতিহাসিক উভয় দিক থেকেই এই চুসুল উপত্যকার একটি বিশেষ পরিচিতি রয়েছে। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় এই চুসুলেই ভয়াবহ যুদ্ধ হয়েছিল। এই গ্রামের কিছু পরেই রয়েছে বিখ্যাত রেজাংলা। এখান থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। আমাদের ড্রাইভার সাহেব বলছে গত বছরই রাস্তা তৈরি হয়েছে। রাস্তা হয়তো ছিল, কিন্তু রাস্তাকে নতুন করেছে। দারুণ লাগছে। বেলা 2:25 আমরা পৌঁছে গেলাম রেজাংলা মেমোরিয়াল। এখানে ভিডিও ফটোগ্রাফি খুবই রেস্ট্রিক্টেড, মানে খুব সমস্যা আছে। তার কারণ হচ্ছে চীনের কিন্তু সমস্ত যে আর্মির ইনস্টলমেন্ট সব কিন্তু এখানেই রয়েছে, এবং ভারত চীনের কিন্তু এখানে ফ্ল্যাগ মিটিং হয়, কাছেই রয়েছে। এবং চীন কিন্তু অলরেডি ওই পাশে এয়ারবেস বানিয়ে ফেলেছে। খুব সেন্সিটিভ জায়গাটা। রেজাংলার যুদ্ধ ইতিহাসে লাস্ট স্ট্যান্ড বা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার এক অমর গাথা। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় লাদাখের চুসুল উপত্যকা রক্ষার্থে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। লাদাখের চুসুল উপত্যকা ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চীনারা যদি রেজাংলা প্লাস দখল করতে পারত, তবে তারা সহজেই পুরো লাদাখের উপরে নিয়ন্ত্রণ কায়েম করতে পারত। এই পথটি পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর 13 কমান্ড রেজিমেন্টের চার্লি কোম্পানি। এই যুদ্ধক্ষেত্র সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত, যেখানে তাপমাত্রা -30 ডিগ্রি, সেই সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা হওয়া। এই যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, সেই সময় ভারতীয় সেনাবাহিনীর কাছে পর্যাপ্ত শীতবস্ত্র কিংবা আধুনিক অস্ত্র ছিল না। একদিকে মেজর শয়তান সিংয়ের নেতৃত্বে থাকা 120 জন ভারতীয় সেনা, অন্যদিকে 5,000 থেকে 6,000 সুসজ্জিত চীন সেনার এক বিশাল বাহিনী। পাহাড়ের ভৌগোলিক অবস্থানের কারণে ভারতীয় সেনারা পেছন থেকে নিজেদের কোনো আর্টিলারি বা অতিরিক্ত সৈন্যবাহিনীর সাহায্য পায়নি। তাদের লড়তে হয়েছিল মূলত পুরনো 303 রাইফেল এবং হালকা মেশিন গান দিয়ে। চীনারা ভোর 4টে নাগাদ প্রথম আক্রমণ শুরু করে। ভারতীয় সেনারা প্রবল বিক্রমের সঙ্গে সেই আক্রমণ রুখে দেয়। এরপর চীনারা ভারী মর্টার এবং কামানের গোলাবর্ষণ শুরু করে। ভারতীয় সেনাদের গোলাবারুদ একসময় শেষ হয়ে যায়। তখন তারা খালি হাতে এবং রাইফেলের সামনের বেনোয়েট দিয়ে হাতাহাতি যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে 120 জন জওয়ানের মধ্যে 114 জনই শহীদ হন এবং বাকি 6 জন গুরুতর আহত অবস্থায় কোনো মতে বেঁচে যান বা বন্দী হন। কিন্তু তারা প্রায় 1300 চীন সেনাকে খতম করে তাদের অগ্রযাত্রা সম্পূর্ণ থামিয়ে দিয়েছিল, যার ফলে চুসুল রক্ষা পেয়েছিল। পুরো পৃথিবী সেদিন জেনেছিল ভারতীয় সেনার অদম্য সাহস, পরাক্রম এবং দেশের প্রতি আত্মত্যাগ। সবচেয়ে মর্মান্তিক মুহূর্ত, যুদ্ধের প্রায় 3 মাস পর বরফ গলে গেলে রেড ক্রস যখন সেই যুদ্ধক্ষেত্রে পৌঁছায়, তারা দেখে শহীদ ভারতীয় সেনাদের মৃতদেহগুলো তখনও পজিশন নেওয়া অবস্থায় জমে আছে এবং অনেকের হাতেই তখনও বন্দুক ধরা ছিল। অর্থাৎ তারা কেউ পিঠ দেখিয়ে পালায়নি, বরং শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করেছিলেন। এই অসীম সাহসিকতা এবং নেতৃত্বের জন্য মেজর শয়তান সিংকে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান মরণোত্তর পরমবীর চক্র প্রদান করা হয়। সেই 114 জন শহীদ সেনা জওয়ানদের দেহ এই রেজাংলা প্রান্তরেই
সৎকার করা হয়, যেখানে আজ এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল তৈরি হয়েছে। রেজাংলার পবিত্র মাটি এবং বীরত্বের ইতিহাস পেছনে ফেলে এবারে আমাদের যাত্রা পূর্ব লাদাখের এক অন্যতম প্রত্যন্ত অঞ্চল হানলের দিকে। এই পথটুকু শুধু একটি সাধারণ রাস্তাই নয়, এই যেন পৃথিবীর অন্য এক গ্রহে প্রবেশের অভিজ্ঞতা। আমরা এগিয়ে চলেছি বিখ্যাত চাংথাং মালভূমির বুক চিরে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায় থাকা এই বিস্তীর্ণ অঞ্চলে সবুজের কোনো অস্তিত্বই নেই। চারিদিকে কেবল দিগন্ত বিস্তৃত রুক্ষ প্রান্তর, আর তার পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে এবড়ো খেবড়ো পাথুরে পাহাড়ের সারি। আমাদের যাত্রাপথে আরও একটা গ্রাম, এর নাম হচ্ছে সাগা, TSAGA। স্কুলের বাচ্চাগুলো রয়েছে এখানে। এখানেও ছোটোখাটো হোমস্টে রয়েছে। এটি হলো লাদাখের চাংথাং উপত্যকায় অত্যন্ত দুর্গম এবং সীমান্তবর্তী একটি গ্রাম। এই সাগা গ্রামের খুব কাছেই রয়েছে বিখ্যাত গিরিপথ সাগালা। এটি সম্পূর্ণ একটি অফবিট রুট, তাই এই পথে ভ্রমণের সময় পর্যাপ্ত খাবার, পানীয় জল এবং গাড়ির অতিরিক্ত ফুয়েল সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। দেখুন, দূর দূর পর্যন্ত কিচ্ছু আছে, গ্রাম শেষ হয়ে গেল, কিচ্ছু এখানে নেই। দূর দূর পর্যন্ত একদম রাস্তা, দুদিকে পাহাড়, গাছপালা তো নেই, একদম সোজা দেখা যাচ্ছে। যেদিন প্যাংগং আর হানলে থাকবে সেই দুটো দিন কিন্তু জার্নি প্রচুর হবে। এর জন্য নিজেকে প্রিপারেশন নিয়ে আসতে হবে, মেন্টালি এবং ফিজিক্যালি, যে আমাকে জার্নি করতে হবে। এখানকার ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। ধূসর, বাদামি আর হালকা বেগুনি রঙের পাহাড়ের গায়ে যখন নীল আকাশের সাদা মেঘের ছায়া পড়ে, তখন এই রুক্ষ প্রান্তরও যেন এক অদ্ভুত মায়াবী রূপ নেয়। বাতাসে অক্সিজেনের পরিমাণ এখানে বেশ কম, আর তার সঙ্গে দোসর তীব্র কনকনে ঠান্ডা বাতাস। জনমানবহীন এই বিশাল শূন্যতা আর ভৌগোলিক দুর্গমতা পার করেই আমরা এগিয়ে চলেছি এক রহস্যময় আর শান্ত গ্রাম হানলের দিকে। এই অঞ্চলে প্রায় দেখা যায় তিব্বতী বুনো গাধা কিংবা কিয়াংয়ের পাল ঘুরে বেড়াচ্ছে। কখনো দেখা মেলে চাংপা উপজাতির যাযাবরদের। তারা তাদের ছাগলের পাল নিয়ে তাঁবু খাটিয়ে রয়েছে। এই জায়গায় আসার পর আবারও আমাকে দাঁড়াতে হয়েছে, কারণ এবার যে রাস্তাটা আপনাদেরকে দেখাবো, এই রাস্তা দেখার পর আপনারা শুধু বলবেন জাস্ট ওয়াও, যখন আপনারা বড় স্ক্রিনে দেখবেন। আমাদের যাত্রাপথে আরও একটা ছোট্ট গ্রাম, যার নাম হচ্ছে লোমা। এই দিকে রাস্তা যাচ্ছে লের দিকে, এই রাস্তাটা লে থেকে আসছে। আর এই যে লোমা ব্রিজ, এই জায়গার উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4,146 মিটার, মানে প্রায় 13,000 ফুট। লোমা বা লোমা বেন্ড হল পূর্ব লাদাখের চাংথাং অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট বা চেকপোস্ট। রেজাংলা বা সাগা গ্রামের রুক্ষ শুষ্ক প্রান্তর পার হয়ে লোমার কাছাকাছি এলেই প্রাকৃতিক দৃশ্যে একটা বড় পরিবর্তন আসে। এখানে দেখা মেলে বিখ্যাত সিন্ধু নদ বা ইন্দাস রিভারের। ধূসর পাহাড়ের বুক চিরে বয়ে চলা সিন্ধুর নীলচে সবুজ জলরাশি চোখের জন্য এক অদ্ভুত শান্তি বয়ে নিয়ে আসে। নদীর তীরে কিছুটা সবুজ ঘাস বা ছোট ঝোপঝাড়ের দেখাও পাওয়া যায়। সিন্ধু নদের ওপরে অবস্থিত লোমা ব্রিজ এখানকার অন্যতম প্রধান ল্যান্ডমার্ক। হানলে পৌঁছাতে গেলে এই ব্রিজটি পার করতে হবে। আমাদের যাত্রাপথে আরও একটা ছোট্ট গ্রাম, যার নাম হচ্ছে রঙ্গ ভিলেজ। একদম নদীর ধারেই গ্রাম। নদীটা কত সুন্দর লাগছে দেখুন, ছোটোখাটো হোমস্টেও রয়েছে। দেখি এখান থেকে হানলে কতটার। এখান থেকে হানলে হচ্ছে আর 50 কিলোমিটার। আমরা রয়েছি 13,300 ফুট উচ্চতায়। আমরা এই মুহূর্তে রয়েছি লোমা হানলে রোডে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,100 ফুট ওপরে। এই জায়গাটা হচ্ছে লিকারু। এই লিকারু থেকে একটা রাস্তা যাচ্ছে মিগলার দিকে, লেখা আছে মিগলা হয়ে ফুকচে। মিগলা হতে চলেছে, অফিসিয়ালি হতে চলেছে বা হয়ে হয়তো গিয়েছে দিনে, ওয়ার্ল্ডের হায়েস্ট রাস্তা বা মোটরেবল পাস। যেটা আগে ছিল হচ্ছে খারদুংলা পাস, তারপরে হচ্ছে উমলিংলা পাস,
এটা হবে হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 19,400 ফুট উচ্চতায় মিগলা পাস। তো সেটা হচ্ছে এই রাস্তা। আমাদের ড্রাইভার বলছিল যে এই রাস্তাটা তৈরি হচ্ছে, কিন্তু এই রাস্তা এখন ক্লোজড। এটা হয়ে গেলে কিন্তু এই রাস্তা দিয়ে আমরা ওয়ার্ল্ডের হাইয়েস্ট পাসে পৌঁছাতে পারবো। বেলা 5:53, আমরা পৌঁছে গিয়েছি হানলে। দূর থেকে দেখা যাচ্ছে হানলে মনাস্ট্রি, আর হানলে এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার। পুরো হানলে জুড়ে রয়েছে সেনাবাহিনীর ক্যাম্প, আর এখানে কিন্তু হেলিপ্যাডও রয়েছে। হাইলি সেন্সিটিভ জায়গা। अंदर घुसने का रास्ता नहीं है। আজ আমি ব্যাখ্যা করার মতো অবস্থায় নেই, কারণ আর খানিকক্ষণ এখানে থাকলে নির্ঘাত মারা যাবো। এত ঠান্ডা, এত ঠান্ডা। বাট হানলেতে এসে এই যে আমাদের প্রপার্টি, যেটা দেখে মনে হবে আসলি ট্যুরিস্ট পার্টি। দারুণ, চারিদিকে পাহাড়ে ঘেরা। সকালবেলা এই জায়গাটা দারুণ লাগবে। সেরা জায়গা, সেরা। এখানে চটি রয়েছে, একটা র্যাক রয়েছে, কম্বল টম্বল টাওয়েল ফাইল রয়েছে। দারুণ একটা প্রপার্টি। এখানে রয়েছে কোমোড, মেশিন রয়েছে। গরম জলের ব্যাপারটাই বুঝতে পারছি না, হয়তো গরম জল আছে আলাদা করে। প্যাংগংয়ে রাত কাটানোর অভিজ্ঞতা একরকম হয়েছে, হানলেতে হচ্ছে অভিজ্ঞতা একরকম। কিন্তু যদি আমি কম্পেয়ার করি তাহলে কিন্তু প্যাংগংয়ের থেকেও কিন্তু হানলেতে যে কটেজে আমরা রয়েছি এটা কিন্তু সত্যি সুন্দর। এখানে কিন্তু ঠান্ডা হাওয়া রয়েছে, এটাও ফাঁকা জায়গাতে। কিন্তু এখানে অ্যাডভান্টেজ কি, যেমন হচ্ছে এখানে ইলেকট্রিক কম্বল। ইলেকট্রিক কম্বলটা সন্ধ্যা থেকে অন করে রাখলে কম্বল গরম হয়ে যাবে। রাত 10:30টার পরে যখন কারেন্ট থাকবে না, এখানে 10:30 পরে লাইট থাকে, তারপর অফ হয়ে যাবে। তাতে কিন্তু ঘুমটা ভালো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে লাইট রয়েছে সাফিসিয়েন্ট, ফোন টোন সব চার্জ হয়ে যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই, বাথরুমে জল টল সবই আছে। বাইরে কত টেম্পারেচার সেটা বুঝতে পারছি না। বাইরে মারাত্মক ঠান্ডা, মারাত্মক। সবার মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা লাস্টে যাচ্ছি। খাওয়া দাওয়া যে দেবে ওরা আমাদেরকে দুবার ডাকতে এসছে। এ দেখেই তো মনে হচ্ছে অক্সিজেন কমে গেল। সিঙ্গেল ছেলেদের জীবনে অক্সিজেন থাকে না। 85, চাঙ্গা চাঙ্গা। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে সবজি, সবজি শেষ, সবার খাওয়া হয়ে গেছে। এখানে রয়েছে ডাল, ডালটাকে আর বেশি খাইনি। এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে মোমো। এই হচ্ছে আমাদের ম্যাডাম। ম্যাডাম সোশ্যাল মিডিয়া পছন্দ করেন না, তাই মুখ ঘুরিয়ে নিয়েছে। স্যালাড তো রয়েছে, সব শেষের দিকে আর কি। আর এখানে রয়েছে রুটি, কিচেন। এ হচ্ছে আমাদের শেফ, ওর বাড়ি হচ্ছে হিমাচল প্রদেশে। আর এই কিচেনে আমাদের হচ্ছে রান্না বান্না। যারা বাইরের জল কিনে খাবেন, খাওয়ার জলের বোতল কিন্তু এখানেই রয়েছে, জল কিন্তু পেয়ে যাবেন। এখানে সবাই এখন দোনমনা রয়েছে যে কালকে ভোর 5টার সময় উঠে যেতে পারবে কি না। সবাই এখন চিন্তা ভাবনায় রয়েছে, গোল মিটিং চলছে। সবাই বলছে যাবো তো বটেই, কেউ বলছে না না যাবো না। আমরা একটু এখন খিচুড়ি খাবো। এই বানিয়েছে খিচুড়ি, এটা একটা নতুন ফ্লেভার। খিচুড়িটার মধ্যে সবজি টবজি সব কিছু দিয়েছে, মানে আমরা বলেছিলাম যে এইভাবে বানিয়ে দিন। আমাদের সাথে ঘি তো রয়েছে, যেমন রোজ থাকে। আজ 29 এপ্রিল 2026, সময় সকাল 4:45 পৌনে 5টা। 4:30টার সময় উঠেছি। বাইরে তো ব্যাপক ঠান্ডা, এখানেও কালকে রাত্রে প্রচুর হাওয়া চলেছে। এর ঘুমোতে ঘুমোতে ওই রাত্রি 12টা হয়ে গেছে, মাত্র 4.5 ঘন্টার মতো ঘুম হয়েছে। তারপর উঠে বাথরুমে গিয়ে একটু মুখে জল দিলাম, ভয়ানক জল ঠান্ডা। তারপরে জ্যাকেট ফ্যাকেট পরে একদম রেডি হলাম। তো যাই হোক, সব প্রতিকূলতাকে কাটিয়ে মোটামুটি মনের জোর খাটিয়ে উঠে পড়েছি। উঠে পড়ে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। বাইরে বেরিয়ে এলাম, বাইরে তো সেই হাওয়া। আর এই যে সামনের পাহাড়গুলো, কালকে তো এই পাহাড়ে বরফ ছিল না, এখানে রাত ভর স্নোফল হয়েছে পাহাড়ে। আর পুরো সামনেটা সাদা হয়ে আছে, আকাশে এইরকম কালো মেঘ, এইরকম সকাল কখনো দেখিনি। চারিদিকে মেঘ, টেম্পারেচার বলছে 0 ডিগ্রি। এত কিছুর মধ্যেও কিন্তু মানুষের উৎসাহের কমই নেই। সবাই মোটামুটি যারা যাবে তারা বেরিয়ে পড়েছে। সবাই যাবে না মিগলা পাস, যে কজন যাবে তারা কিন্তু রেডি হয়ে চলে এসছে গাড়ির সামনে। এখনো স্নোফল হচ্ছে, এখানে হালকা হালকা বয়ে ছিল না বাইরে, এখানে এখনো স্নোফল হচ্ছে। বাইরে ঠান্ডার থেকেও বড় কথা, বাইরে চলছে হচ্ছে হাওয়া। একেই স্নোফল হালকা হালকা, তারপরে হচ্ছে হাওয়া। হানলে থেকে উমলিংলা সড়কপথে দূরত্ব 70 থেকে 80 কিলোমিটার। যাতায়াত এবং সেখানে কাটানোর সময় মিলিয়ে পুরো যাত্রায় প্রায় 5 থেকে 7 ঘন্টা সময় লেগে যেতেই পারে। তাই সকাল সকাল রওনা দেওয়া। যদিও এই পথ খুব একটা সহজ ছিল না। আগের দিন রাতে তুষারপাতের পর আজ সকাল থেকে যখন বরফ গলতে শুরু করেছে, তখন এই পথের ছোটোখাটো নালাগুলো এক একটা পাহাড়ি খরস্রোতা নদীর রূপ নিয়েছে। এই নদীর ওপর দিয়ে তো আমাদের গাড়ি মনে হয় যাবে না। দুজন ড্রাইভার মিলে
জলস্তর দেখে সিদ্ধান্ত নিল যে এই রাস্তায় জলের পরিমাণ এত বেড়ে গেছে, এটা শর্টকাট রাস্তা, হয় না ছোটোখাটো নালা থাকে, অল্প স্বল্প জল থেকে গাড়ি উপর চলে যায়, কিন্তু এই রাস্তা, এই নালাতে এখন এত পরিমাণ জল বেড়ে গিয়েছে। পাহাড় এরকম হয়, হঠাৎ করে জলস্তর বেড়ে যায় কোনো কোনো জায়গাতে। পাহাড়ি নালা আমাদের রাস্তা আটকে দেওয়ার পর নতুন পথের সন্ধান করতে গিয়ে পথ পরিবর্তন করলাম। তারপর যা দেখলাম, এদিকে কোনো রাস্তাই নেই। গুগল ম্যাপও সঠিক পথের সন্ধান দিতে ব্যর্থ। ম্যাপ অন করলাম, জিপিএস, বাট এখানে কোনো রোড ডিরেকশনই নেই। পুরো রাস্তায় একটা লোকের দেখা পেলাম না যাকে জিজ্ঞাসা করে সঠিক পথের সন্ধান পাবো। ওই যে জিজ্ঞেস করবে, এখন তোকে ঘুম থেকে উঠেনি, একটা ট্রাক্টর পড়ে আছে, কিছু ঘরবাড়ি, ড্রাইভাররা ভাবছে কোন দিকে শর্টকাট, ওরা এখন রাস্তা ডিসকাশন করছে। আর এখানে আমাদের ধৈর্যের হচ্ছে চূড়ান্ত পরীক্ষা। প্রত্যেক দিন এত জার্নি, রাস্তা কখনো ভালো কখনো খারাপ, গাড়ি কখনো হাইয়ে উঠে যাচ্ছে কখনো লোতে নেমে যাচ্ছে, টার্নিং রয়েছে। আমাকে বলছে রাস্তা কোন দিকে হতে পারে, তাহলে আমি আর ভবিষ্যতে জানি না, রাস্তা কি জানবো। আমাদের কিন্তু বাঁ দিকে রয়েছে হানলে, অ্যাকচুয়ালি আমরা এখন কোথাও যাইনি, হানলের মধ্যেই আছি। এই এতটা পথ চলে নিলাম, কোথায় আমরা যাইনি। এরপর এসে পড়লাম এক ধুধু প্রান্তরে। যেন অনেক বছর আগে এটা কোনো নদীর পথ ছিল, এখন নদী মুজে গিয়ে শুধু রাস্তাই পড়ে রয়েছে। কোথাও কোনো সাইনবোর্ড বা মাইলস্টোন কিচ্ছু নেই। গাড়ির চাকার দাগ দেখে রাস্তা বুঝে নিতে হবে। মনে হচ্ছে আমরা কোনো মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি, পথ হারিয়েছি, পথ খুঁজে বেড়াচ্ছি। এখানে পথ হারালে কোন দিকে যাবো তো বোঝা যাবে না। এখানে একটাই বোঝার উপায়, সেটা হচ্ছে গাড়ির চাকার টায়ারের দাগ। লাদাখে এসে এই প্রথমবারের জন্য দেখলাম গুগল ম্যাপও তার পরিষেবা দিতে ব্যর্থ। কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। আমাদের একটা আর্টিকা আর একটা টেম্পো ট্রাভেলার ছাড়া বাকি কোথাও কিছু নেই। লাদাখ ট্যুরের শেষ দিনে আজ আমাদের ধৈর্যের সব থেকে বড় পরীক্ষা। এখানে ধৈর্য হারালে, এখানে বোর হয়ে গেলে ব্যাস লাদাখ ট্রিপ ওই মুহূর্তে আমার কাছে শেষ, আর ভালো লাগবে না, মনে হবে কখন বাড়ি যাবো। কিন্তু এমন একটা জায়গা যে বাড়ি যাওয়ারও কোনো উপায় নেই, আপনাকে লেতে গিয়েই ফ্লাইট নিতে হবে, তার আগে কোনো উপায় নেই। কোথায় রাস্তা, কোনটা ঠিক কোনটা ভুল, কতক্ষণে পৌঁছাবো, কাকে জিজ্ঞেস করব, এর কোনো উত্তর নেই এখানে। এই যেমন দেখেছি বালির মরুভূমি, এ হচ্ছে বরফের মরুভূমি। যত আগে যাচ্ছি যেন বরফের পরিমাণ বাড়ছে আস্তে আস্তে। দূর থেকে বরফ ঢাকা যে পাহাড়গুলো এতক্ষণ ধরে আমরা দেখছিলাম, এখন আমরা সেগুলোর প্রায় কাছেই পৌঁছে গিয়েছি। আগের দিন রাতে তুষারপাত পথের দুই দিক এবং সামনেটা পুরো ঢেকে দিয়েছে। অর্থাৎ সেই গাড়ির চাকার দাগগুলো এখন হারিয়ে গিয়েছে, যেগুলো দেখে আমরা হয়তো সঠিক পথে এগোচ্ছিলাম। আরও একটা সমস্যা, বেলা একটু বাড়তেই জমা বরফ গলতে শুরু করেছে, ফলে এই রাস্তা এখন কর্দমাক্ত। তাই গাড়ির চাকা স্কিড করে যাওয়া এখন আর কোনো ব্যাপারই না। আর এই মাটি কিন্তু আর শুকনো মাটি নয়, এখন মাটি কিন্তু ভিজে মাটি, বরফ পড়ে আছে। ভিজে মাটি মানে কাদা, সেখানে কিন্তু গাড়ি স্কিড করার চান্স সবচাইতে বেশি। মানে এই পথ আরও বেশি এখন চ্যালেঞ্জিং আমাদের কাছে। দেখুন টেম্পো ট্রাভেলারটা যাচ্ছে কিভাবে, বাইরে ভয়ানক ঠান্ডা, ভয়ানক। অনেক পথ চলেছি, কখনো পাথরের রাস্তা, কখনো মাটির রাস্তা, কখনো বালির রাস্তা, কখনো বরফের রাস্তা। এত জায়গায় গিয়েছি, এত বরফ দেখেছি, কিন্তু কখনো এরকম পরিস্থিতি হয়নি যে চারিদিকটা পুরো বরফে বরফ, যেখানে রাস্তা বোঝা যাচ্ছে না, যেখানে কোনো জিপিএস কাজ করছে না, যেখানে কোনো লোক নেই, যেখানে কোনো ঘরবাড়ি নেই, যেখানে কোনো জনমানব নেই যাকে জিজ্ঞেস করবো যে ভাই আমরা কোন দিকে যাব, আমরা কি আদৌ সঠিক রাস্তায় যাচ্ছি। আমরা উঠে এলাম হচ্ছে ওই নিচ থেকে, মনে হচ্ছে পৃথিবীর একদম শেষ প্রান্তে এসে আমরা পৌঁছে গেছি, যেখান থেকে আর কোনো পথ নেই। আমরা জানি না আমাদের বাড়ি কোন দিকে, আমরা কোন দিক থেকে এসেছি, আমরা আদৌ ফিরতে পারবো কিনা। জাস্ট মনে হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত, যেখানে কোনো ফোনের নেটওয়ার্কও এখন আর নেই। বরফের রাস্তা বলা ভুল, বরফের মরুভূমি, যে মরুভূমিতে শুধু বরফই বরফ। আগে রাস্তা কীরকম রয়েছে সেটা দেখার একমাত্র উপায় হচ্ছে বাজ পাখি। বাজ পাখির চোখেই আমরা দেখছি রাস্তা কীরকম রয়েছে। আইডিয়াটা আমার মাথাতে এসেছিল যে রাস্তার অবস্থা না দেখে আর হয়তো আগে যাওয়া ঠিক হবে না। বরফের পরিমাণ যদি অনেক বেশি থাকে তাহলে সামনের পথ আমাদের কাছে বিপজ্জনক হতে পারে, আর আটকে গেলে এই সকালে রেস্কিউ হওয়ার কোনো উপায় নেই।
কিন্তু এরিয়ালে দেখার বাস্তবে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। আমাদের আগে ওই যে গাড়িটা গেল মালবাহী গাড়ি, ওরই চাকার দাগ, তার আগে কোনো গাড়ি এখান দিয়ে যায়নি। এইরকম রাস্তা পেলেও আমাদের যথেষ্ট গাড়ি চলবে। মানে দেখুন এইটুকুতে কিন্তু বরফ নেই রাস্তার, বাকি চারিদিকে বরফ আছে। এরপর যে রাস্তায় এলাম মনে হচ্ছে আমরা যেন পৃথিবীর অন্য কোনো এক প্রান্তে চলেছি। সভ্য জগতের সাথে যেন আমাদের কোনো যোগাযোগ নেই, আর কোনো সাথে যোগাযোগ হবেও না। কোথায় হিমাচল, কোথায় নর্থ সিকিম, কোথায় কাশ্মীর, আর কোথায় লাদাখের এই প্রান্ত। মনে হচ্ছে এই যেন পৃথিবীর শেষ। একবার দেখুন আপনারা, হিমাচলে যেমন রাস্তায় ব্যারিকেড আছে, রাস্তায় কোথাও ব্যারিকেড নেই। গাড়িতে চেন এখনও পড়ায়নি, গাড়িতে চেন আছে, কিন্তু এইখানে ড্রাইভারকে খুব সতর্কভাবে যেতে হবে, কারণ গাড়ি এখানে ব্রেক ধরলে কিন্তু গাড়ি স্কিড করতে পারে, আর স্কিড করলে কিন্তু পাশে রয়েছে খাদ। যেদিন আমাদের ফ্লাইট লেতে ল্যান্ড করছিল সেদিন মনের মধ্যে যেরকম ভয় আর উত্তেজনা দুটোই হয়েছিল, আজও সেরকম কিন্তু টেনশন, মানে এবার টান টেনশন। এত হাওয়া বাইরে এই বরফগুলো পর্যন্ত উঠছে, আর এই জন্যই মানে রাস্তা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমাদের আগে যে গাড়িটা গিয়েছিল তার যে টায়ারের দাগ সেটাও আস্তে আস্তে মিলিয়ে গিয়েছে, কারণ এত হাওয়া দিচ্ছে, বরফের কুচি, সেই দাগগুলো মিলিয়ে গিয়েছে। ভারতীয় সেনাবাহিনী রেজাংলাতে -42-42-তে যুদ্ধ করেছে ওই ডিসেম্বরে 1962-তে, আর আমরা 2026-এ এসে -5-এ এসে ভাবছি কি হবে। আর যা হয় হোক, হর হর মহাদেব, আজ তো পৌঁছাতেই হবে। সবাই ঠিক আছে তো? সবাই ঠিক আছে তো? সত্যি আমরা কিন্তু একটা হিস্ট্রি লিখছি। এই রকম জার্নি ভাই কোথাও নাই। বরফের ঝড় চলছে। দূর থেকে দেখলাম কিছু প্রাণী এখানে রয়েছে, দেখে মনে একটু আশা আলো জন্মালো যে যেখানে প্রাণী রয়েছে সেখানে হয়তো মানুষের দেখা পেতে পারি আমরা। আজ দেবাশিস দাকে মিস করছি, দেবাশিস দা লাইভ মিস করছি। কোথায় দেবাশিস দা বলবে দেখুন আসুন আপনাদের স্বপ্নের লাদাখ, আজ আমরা দিবা স্বপ্ন দেখছি। হ্যাঁ, সব সময় দেখছি মরুচিকা, দূরে দেখছি লোক নেই, কোথায় গাড়ি চলছে না ওটা করে দিচ্ছে, গাড়ি নয়। আর হ্যাটস অফ আমাদের গাড়ির ড্রাইভার কিংবা টেম্পো ট্রাভেলের ড্রাইভারকে, যারা এরকম রাস্তায় চেন ছাড়া গাড়ি চালাচ্ছে। এই রাস্তায় এখনো অবধি কোনো গাড়ি চলাচল করেনি, শুধুমাত্র আমাদের গাড়ি রয়েছে। সামনে রাস্তা তো রয়েছে, কিন্তু রাস্তা এখন পুরোপুরি বরফের চাদরে। এই বালির রাস্তা, মাটির রাস্তা, পাথর রাস্তা ছেড়ে অবশেষে আমরা উঠলাম মেন রোডে। এই রাস্তায় পিচ রয়েছে, কিন্তু পুরো রাস্তা এখন বরফে চাদর ঢেকে গেছে। এখানে জোরে কথা বলা যাচ্ছে না, এখানে সত্যি শ্বাস নিতে পারছি না। হাসি हाँ चेन लगाइए, बिना चेन के यहाँ जा नहीं सकते। এই যে লেখা আছে চিসমুলে, এই চিসমুলে দিয়ে যেতে হবে হচ্ছে উমলিংলা। আর আমরা হানলে থেকে আসছি, এখানে হানলেরও কিন্তু দিক নির্দেশ রয়েছে। শুধু একবার দেখা রাস্তাটা আমরা কোন দিক দিয়ে উঠে এলাম। ভয়ানক ঠান্ডা, সেই সাথে হাওয়া। আর এই পর্যন্ত আসার পর নো সার্ভিস, আর কোনো রকম কোনো নেটওয়ার্ক নেই। আমাদের ড্রাইভার সাহেবরা রিস্ক নেবে না, তারা বললো কৌশিক স্যার চেন লাগাতে হবে। সত্যি চেন ছাড়া যাবে না। আর নতুন করে কোনো স্নোফল হচ্ছে না, কিন্তু এখানে যে পরিমাণ স্নোফল হয়েছে রাস্তা পুরো বরফের চাদরে। আর আমরা যাচ্ছি আজকে 19,000 ফুট উচ্চতায় ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস উমিংলার পথে। এখানেই এই অবস্থা, তাহলে 19,000 ফুটে গিয়ে আমাদের কী অবস্থা হবে। আর যেটুকু চলছি মহাদেবের ভরসায় আর মনের জোরে। এত ঠান্ডার মধ্যে আর কি বাড়ি ফিরবি নাকি এখানে ফসিলস হয়ে থাকবি? মনে আশার আলো জ্বালিয়ে একসময় পাহাড়ের ফাঁক দিয়ে দেখা দিল রোদ ঝলমলে সূর্য। রাস্তার ধারে কয়েকটা মিউলকে ঘুরে বেড়াতে দেখে
যেটুকু বুঝলাম যে এই যাত্রাপথে পরবর্তী গ্রাম চুসমুলে পৌঁছাতে আর খুব বেশি সময় হয়তো লাগবে না। গাড়ির চাকায় লাগানো চেন এবারে খুলে দেওয়া হলো, কারণ প্রায় 17,000 ফুট উচ্চতায় পৌঁছে সূর্যের তেজে রাস্তার বরফ ততক্ষণে গলতে শুরু করেছে। চেন পরানো এক জ্বালা, চেন খোলা এক জ্বালা। এতক্ষণ ধরে রাস্তা ছিল বরফে ঢাকা, হঠাৎ সূর্যের আলো তার একদম পূর্ণ উত্তাপ নিয়ে আকাশ একদম জ্বলজ্বল করছে, মেঘ টেক সব কেটে গিয়ে আবার দেখা দিয়েছে নীল আকাশ, আর এই তাপে রাস্তার বরফ পুরো গলে গিয়েছে। সবাই কি ঠিক আছে এখানে? একদম সবাই ঠিক আরে চকদে ফটে। চাকতে ফাটে। অনেকে বলে যারা সিনিয়র সিটিজেন তারা নাকি পারে না, আজকে ট্রিপে সবাই বেশিরভাগই সিনিয়র সিটিজেন, সবাই পেরেছে, ইয়ংরা আজকে আর ঘুম থেকে উঠতে পারেনি। পাহাড়ি খাড়াই পথ একসময় সমতলের রূপ নিল। আমরা পৌঁছে গেলাম এই যাত্রাপথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, চুসমুলে। চুসমুলে গ্রামটি সাম্প্রতিকতম সময়ে পর্যটক এবং বাইকারদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে একটি বিশেষ কারণে। বিশ্বের সর্বোচ্চ মোটরযান চলাচলকারী গিরিপথ উমলিংলা, যার উচ্চতা 19,024 ফুট, সেটিতে যাওয়ার অন্যতম প্রধান পথ হল এই চুসমুলে গ্রাম। এটি একটি প্রত্যন্ত সীমান্ত গ্রাম হওয়ায় এখানকার জনসংখ্যা খুবই কম। তবে এখানে একটা ক্যাফে রয়েছে। লেখা রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। অফিসিয়ালি এখনও হচ্ছে উমলিংলা, কিন্তু নেক্সট ইয়ার থেকে বা এই ইয়ারের মাঝামাঝি হয়তো মেঘলাও খুলে যাবে। উমলিংলার হাইট হচ্ছে 19,024 ফুট অ্যাবাভ সি লেভেল, আর মেঘলা হচ্ছে 19,400, ওটা 400 বেশি। এখানে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে, সেনাবাহিনীর জওয়ানদেরকে স্যালুট দিলাম, তারাও আমাদেরকে স্যালুট দিল। আর এখানে একটা ক্যাফে রয়েছে যার নাম হচ্ছে লা উমলিং। এই রাস্তায় কিন্তু যাচ্ছে হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলার দিকে। তো এই ক্যাফেতে আমরা একটু চা কফি খাবো। যারা আমাদের সাথে মহিলারা রয়েছেন তারা টয়লেট রয়েছে, টয়লেটের আর কি ব্যবস্থা এখানে রয়েছে, তাদেরও তো একটা কষ্ট এতক্ষণ ধরে মানে বাথরুম চেপে রাখা। 40 জনের যে গ্রুপ, সেই 40 জনের গ্রুপের থেকে মোটামুটি হয়তো 12 কি 14 জন এসছে, বাকি কেউ আর এখানে আসেনি। শুরুতে যারা প্রচুর জোশ দেখিয়েছিল আজ তারা ক্লান্ত, আজ তাদের শরীর আর সঙ্গ দিচ্ছে না, কারণ লাদাখ হচ্ছে এরকমই। মোটামুটি এখানে সব রকম খাবার দাবারই রয়েছে। তো এখানে আমাদের সবাই চা খাচ্ছে আপাতত, কেউ খাবে হচ্ছে ম্যাগি, আমি পেয়েছি এখানে গরম জল, সেই সাথে আছে হচ্ছে মুড়ি। আরে উমিংলা পাশে এসে মুড়ি না খেলে তো জীবনটাই বেকার। চা পর্ব শেষ করে আবারও শুরু হলো পথ চলা চুসমুলে থেকে উমলিংলার পথে। দূরত্ব 25 কিলোমিটার। আবারও সমতল রাস্তা থেকে ধীরে ধীরে গাড়ি উঠছে পাহাড়ের খাড়া পথে, যে পথ চলে যাচ্ছে উমলিংলা হয়ে ভারত চীন সীমান্তের শেষ গ্রাম ডেমচকের দিকে। যে যাত্রাপথে 15,000 ফুট থেকে 19,000 ফুট পথ চলার আরও একটা নতুন অভিজ্ঞতা সাক্ষী হলাম। চিসমুলের পরবর্তী গ্রাম হচ্ছে ডেমচক, প্রায় 52 কিলোমিটার। এর মাঝখানে কিন্তু কোনো গ্রাম নেই, গাড়ির কিন্তু সেই স্পিড নাই, গাড়ি কিন্তু অনেক কষ্ট করে ঠেলে 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 উঠছে। আর সেই সাথে আমাদের যে ফোন, ক্যামেরা, সব ব্যাটারি আর কি চার্জ ড্রপ করে যাচ্ছে, চার্জ দিচ্ছি তাও চার্জ শেষ হয়ে যাচ্ছে। এভারেস্টে পৌঁছানোর স্বপ্ন হয়তো আমার মতো সাদামাটা মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানো, হ্যাঁ কখনো ইচ্ছে ছিল যে নেপালে যাব, নেপাল থেকে এভারেস্ট বেস ক্যাম্পে যাব, কিন্তু আজ সেই স্বপ্নের ওপর যদি কোনো স্বপ্ন থাকে তা কিন্তু পূরণ। কারণ উচ্চতা বলছে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও আরও বেশি উঁচুতে, আর যে পথ আমাদেরকে নিয়ে যাবে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলাতে, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা হচ্ছে 19,024 ফুট, এবং অফিসিয়ালি এই রাস্তায় কিন্তু এখন হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পথ। অক্সিজেন ক্যান আমাদের এখন দরকার পড়েনি, কিন্তু কর্পূর আমরা মাঝে মধ্যে নিচ্ছি নিজেদের নিরাপত্তার জন্য, কারণ ওখানে গিয়ে দুটো কথা আমাকে বলতে হবে, একটু তো ভিডিও শ্যুট করতে হবে, ওইটুকু তো জোশ, ওইটুকু তো এনার্জি ধরে রাখতে হবে। এখানে আবার দেখছি বরফের মধ্যে দিয়ে কোন একটা প্রাণী হেঁটে গিয়েছে পায়ের ছাপ, আমি বললাম ইয়েতি না তো। গল্পের সবচাইতে টানটান উত্তেজনা ছিল উমলিংলা পাস পৌঁছানোর আগের 500 মিটার, কারণ রাস্তায় বরফ জমে থাকার কারণে আমাদের গাড়ির চাকা গ্রিপ পাচ্ছে না, এগিয়ে গিয়ে আবারও পিছিয়ে আসছে, কারণ এই রাস্তায় ওঠার জন্য আমাদের এই গাড়ি যথেষ্ট পাওয়ারফুল নয়। আমাদের গাড়ি আর গ্রিপ পাচ্ছে না। এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও আমরা এখন উঁচুতে রয়েছি। দেখুন 18,500 ফুট ওপরে এসে পৃথিবী কীরকম। এখানে গাড়ির চাকা গ্রিপই পাচ্ছে না, আমাদের গাড়ি অনেকটা পিছিয়ে এলো, অনেকটা পিছিয়ে এসে তারপর আবারও আমরা ট্রাই করছি চড়াই করার। টিন দিয়ে আর কি সামনে মাটি ফেলে রাস্তা তৈরি করছে, মাটি বালি দিয়ে। আমরা তো নামতেই পারছি না, এখানে নেমে দু চার পা হাঁটছি, মাথার যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। এটা এখানকার লোক বলে পসিবল। আরও খানিকটা চেষ্টার পর 500 মিটার পথ চলে উমলিংলা পাস পৌঁছে দেখলাম
আমাদের জোশ আর আকাশের মেঘ যেন এক অপরের সঙ্গে করমর্দন করছে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তত্ত্বাবধানে এবং ট্রাভেল উইথ কৌশিকের গ্রুপ, এপ্রিল 2026-এর গ্রুপ উমিংলা পাসে। আরও একবার আমরা বলতে চাই, ভারত মাতা কি, ভারত মাতা কি, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ, জয় ইন্ডিয়ান আর্মি, উই স্যালুট ইউ। এখানকার মানুষ বিশ্বাস করে যে এই যে সাদা পতাকাটা রয়েছে বা থাঙ্গাটা রয়েছে, এটা যদি এখানে বাঁধা যায় এটা নাকি খুবই শুভ। অনেকে এসেছে যারা কিন্তু এটা এখানে বেঁধে দিয়েছে। সবার শুভ কামনায়, যারা আমার দর্শক রয়েছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সবার শুভ কামনায় এবং অবশ্যই ভারতীয় সেনাবাহিনী তারা খুব ভালো থাকুক, তারা খুব সুস্থ থাকুক, আমার দেশ খুব ভালো থাকুক, সবার শুভ কামনায় আমি এটা এখানে বাঁধছি। এইটা হচ্ছে এখানকার একটা সুভেনিয়ার শপ প্লাস কফি ক্যাফে। এখানে আমরা কফি খাবো আর সেই সঙ্গে এখানে কিছু সুভেনিয়ার কিনবো, দু একটা আমাদের স্মৃতির জন্য। আর ভারতের সময় হচ্ছে এখন সকাল 10টা আর চায়নার টাইম হচ্ছে এখানে বেলা 12:30, কারণ ভারতের সময় থেকে চায়না 2.5 ঘন্টা এগিয়ে রয়েছে। খুব নাইনসাফি হবে যদি ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলাতে এসে ট্রাভেল উইথ কৌশিক তার মুড়ি না খায়। প্যাংগংয়ে খেয়েছি, সুইজারল্যান্ডে খেয়েছি, তাহলে উমলিংলা বাদ কেন? হাতও কাজ করছে না। এখানে মুড়ি, এখানে চা কফির কোনো স্বাদ নাই জিভে। এ কিন্তু এভারেস্টের ওপরে ওঠারও ক্ষমতা রাখে। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাসে এসেও তার জালবা দেখিয়ে দিল। আমার এখন বিপিএম বলছে 104। আসতে গিয়ে ভয়টা লাগছিল, কিন্তু এখানে আসার পর কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে না। একটু বুকে ব্যথা হচ্ছে, একটু হয়তো শ্বাস হালকা হালকা অক্সিজেনের প্রবলেম হচ্ছে। কর্পূর রয়েছে, গরম ব্ল্যাক কফি রয়েছে, এই দিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম। আমাদের টিমের সবাই চলে গেছে, আমি শুভ আরও 2জন রয়েছি, আমরা গাড়িতে ফিরবো। আর সেই সাথে আপনাদেরকেও বলবো আপনারাও এখানে আসুন। এই জায়গায় এসে আপনারা অন্তত 1 কাপ কফি খান, 2টো ছবি তুলুন। জীবনে একটা স্মৃতি থেকে যাবে যে বিশ্বের সবচাইতে উঁচু রাস্তায় হাইস্ট মোটরেবল পাসে আমরা এসে হয়তো একটা ছবি তুলেছি, সময় কাটিয়েছি। এবার যারা আমার সাথে লাদাখ আসতে পারেননি তাদের মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ 2027 সালের এপ্রিল মাসে আবারও আমরা লাদাখ আসবো। আবারও আমাদের টিম TWকে আমরা এই জায়গায় এসে পৌঁছাবো এবং আমার বিশ্বাস আমার টিমে তখন হয়তো সবাই এই ভিডিও দেখে যে জোশ পাবে, সেই জোশ নিয়ে কিন্তু এই জায়গায় এসে ভিডিও বা ছবি তুলবে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাসে এসে। এবং বলা যায় না, হয়তো সে সময় এর আরেকটা যে পাস মিগলা পাস, যার উচ্চতা হচ্ছে 19,400 ফুট, সেটাও হয়তো খুলে যাবে এবং একদিন আমরা সেখানেও গিয়ে কিন্তু আমাদের জয়ের পতাকা অবশ্যই উড়াবো। যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই, এখানে এসে যেটা খারাপ লাগছে, অনেকেই দেখছি প্লাস্টিকের জলের বোতল প্যাকেট এখানে ফেলে দিয়েছে। এইটা দেখে সত্যি খুব খারাপ লাগছে যে আমরা এরকম জায়গায় পৌঁছে, যে জায়গা তৈরি করতে এত কষ্ট হয়, কত মানুষের পরিশ্রমের ফসল হয়তো এই জায়গাটায় পৌঁছানো, সেখানে এসে কিছু মানুষ দেখি জলের বোতল টোতল ফেলে প্রকৃতি পরিবেশকে নোংরা করেছে। আপনাদেরকে এটাই বলবো, যারা আপনারা বাইকার আসছেন, যারা আপনারা ট্যুরিস্ট আসছেন, যারা আপনারা ব্লগার আসছেন, প্লিজ আপনারা একটু দেখুন বা এটা সবাইকে বলুন যেন এখানে কেউ নোংরা না করে। এত সুন্দর আমাদের দেশ, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর প্রকৃতিকে যেন আমরা নোংরা না করি। যা আপনাদের কাছে ওয়েস্ট থাকবে সেগুলো আপনার গাড়িতে রেখে দিন, ডাস্টবিন হচ্ছে ডাস্টবিনে ফেলুন, বাট প্লিজ এখানে সেখানে কিন্তু ফেলবেন না। উমলিংলা দেখে ফেরার সময়তেও প্রকৃতি কিংবা পরিবেশ আমাদের পরীক্ষা নিতে একটুও কসুর করেনি। পরিস্থিতি এমনই, আমাদেরকে নদীটা পার করতে হবে। হ্যাঁ, নদী না নালা, টেম্পো ট্রাভেলার স্পিড নিয়ে পার করে গিয়েছে, এবার আমরা পার করব। এখন কথা হচ্ছে আমরা কি পার করতে পারবো? টেম্পো ট্রাভেলারের দেখানো পথ ধরেই আমাদের গাড়ি পার করলো এই যাত্রাপথের প্রথম লেভেল। এখনও বাকি লেভেল 2 এবং লেভেল 3।
টেম্পো ট্রাভেলার আবারও পার করে গিয়েছে লেভেল 2, বাট এই শেষ নয়, এরপরে আছে লেভেল 3। কখনো 19,000 ফুট, কখনো জলে নামতে হবে, এইভাবেই লাদাখে আসতে হবে। এই চিন্তাভাবনা নিয়ে, অ্যাডভেঞ্চার নিয়ে যদি প্ল্যান করেন তবে লাদাখ আসুন, না হলে পোগো দেখুন। 3 নদী পার করে গিয়েছি, গঙ্গা, যমুনা, সরস্বতী। আমরা এসে পৌঁছালাম হানলেতে। এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, হানলে, লাদাখ। হানলে থেকে এই জায়গাটা অনেকটা উচ্চতায়, মানে একটা পাহাড়ের ওপরে, আর খোলা বলে আরও বেশি হাওয়া। আর সবার কিন্তু এনার্জি একদম তুঙ্গে, কেউ কিন্তু হাঁপায়নি। লাদাখের এই হানলে গ্রামে অবস্থিত ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি বা আইএও বিশ্বের অন্যতম সর্বোচ্চ এবং গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এটি ব্যাঙ্গালোরের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বা আইএএ দ্বারা পরিচালিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,764 ফুট উঁচুতে মাউন্ট সরস্বতীর চূড়ায় এর অবস্থান। উচ্চতার দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অপটিক্যাল অবজারভেটরি। এখানে আকাশ মেঘমুক্ত, দূষণমুক্ত বাতাস এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম থাকার কারণে টেলিস্কোপের মাধ্যমে মহাকাশে গ্রহ নক্ষত্র স্পষ্টভাবে পর্যবেক্ষণ করার অন্যতম সেরা জায়গা। এই কেন্দ্রের প্রধান আকর্ষণ হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ বা এইচসিটি। এটি 2.01 মিটার ব্যাস বিশিষ্ট একটি অপটিক্যাল ইনফ্রারেড টেলিস্কোপ। ব্যাঙ্গালোরের কাছে হেসকোট কেন্দ্র থেকে বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে এটি পরিচালনা করেন। এখানে রয়েছে গ্রোথ ইন্ডিয়া টেলিস্কোপ। এটি ভারতের প্রথম সম্পূর্ণ রোবোটিক টেলিস্কোপ, যা মহাকাশের ক্ষণস্থায়ী ঘটনাগুলো যেমন সুপারনোভা, গ্রহাণু এগুলো ট্র্যাক করতে ব্যবহৃত হয়। এখানে রয়েছে MACE টেলিস্কোপ। এটি একটি বিশাল গামা-রে টেলিস্কোপ যা মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণা করতে সাহায্য করে। আমাদের মহাকাশে যে সমস্ত গ্রহ নক্ষত্র আছে, মিল্কি ওয়ে আছে, গ্যালাক্সি আছে, সব কিছু এখান থেকে দেখা যায়। হানলে এবং তার আশেপাশের প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকাকে ভারতের প্রথম হানলে ডার্ক স্কাই রিজার্ভ বা HDSR হিসাবে ঘোষণা করা হয়েছে। কৃত্রিম আলোর দূষণ থেকে এই অঞ্চলটিকে মুক্ত রাখা হয় যাতে রাতের আকাশ একদম নিখুঁতভাবে দেখা যায়। 2:56, 3টে বেজে গেল। আমরা আমাদের লাগেজটাকে সব গুছিয়ে নিয়ে এবারে রওনা দিলাম হচ্ছে হানলে থেকে লের উদ্দেশ্যে। দেখা যাক এই হানলে থেকে লে পৌঁছতে কতক্ষণ সময় লাগে। আমাদের যাত্রাপথে এই একটা গ্রাম যার নাম হচ্ছে নিয়মা। খুব মন দিয়ে শুনবেন, যারা বাইক নিয়ে আসছেন, এই নিয়মাতে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে। আমাদের গাড়ি একটু আগে রিফিলিং করা হলো, আর পেট্রোল পাম্প পেরিয়ে আসার পরে এই নিয়মাতে কিন্তু বেশ কিছু দোকানপাট রয়েছে, চাইলে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এই মুহূর্তে পৌঁছালাম হচ্ছে আমাদের যাত্রাপথে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা যার নাম হচ্ছে মাহে ব্রিজ। এই মাহে ব্রিজ থেকে কিন্তু ভাগ হয়ে যায় হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা। আর যে মাহে ব্রিজ যে নদীর উপরে রয়েছে না, সেটা হচ্ছে ইন্দাস নদী। এখানে চেকপোস্টে কথা বললাম, জিজ্ঞেস করলাম যে সমুদ্রে কতক্ষণ লাগবে। হলো সমুদ্রে এখান থেকে 60 কিলোমিটার, সময় লাগতে পারে 1.5 ঘন্টা মতো। আজকে এখন গিয়ে কিন্তু সমুদ্রে চলে আসতে পারতাম যদি একটু আগে আসতাম, বাট আজ আর সময় নেই, নেক্সট টাইম কখনো হবে সমুদ্রে। হানলে থেকে বেলা 3টের সময় রওনা দিয়ে যখন লেতে এসে পৌঁছালাম তখন রাত 9:30। যদিও মাঝপথে কয়েকবার দাঁড়াতে হয়েছে, তবে রাস্তা যথেষ্ট ভালো। এরপর ডিনার করে শেষ হলো 29শে এপ্রিলে লাদাখে আমার শেষ রাত। আর আমি আজকে নিচে হচ্ছে ডাল খিচুড়ি। আজকে শুভ 2 দিন পরে খাচ্ছে, বেচারা খেতে পারি ঠিক মতো। 30শে এপ্রিলের দুপুরে এই যাবৎ সমস্ত অভিজ্ঞতা লিখে ডায়েরির পাতা যখন বন্ধ করছি, ততক্ষণে আমাদের ফ্লাইট ল্যান্ড করছে লের আকাশ থেকে নেমে দিল্লি এয়ারপোর্টে। সময় বেলা 2:56, দিল্লি এয়ারপোর্টে। এটা হচ্ছে টার্মিনাল নাম্বার 1। বহুবারই টার্মিনালে এসেছি, এখান থেকে আমার ফ্লাইট রয়েছে 4:15। তারপর আবারও এক ভয়ঙ্কর ফ্লাইট অভিযানে সাক্ষী হলাম দিল্লি থেকে কলকাতার পথে। এমন টার্বুলেন্স আজ অবধি কোনোদিন পাইনি, অন্তত দিল্লি থেকে কলকাতার পথে। আজ কপালে দুঃখ আছে, আজকের জার্নিটা খুব একটা সুখের নয়, কারণ আজকে ওয়েদার খারাপ, টার্বুলেন্স আছে। পাইলট প্রথমে বলেছিল টার্বুলেন্স হবে, ফ্লাইট বিশাল কাঁপছে। যদিও আজকে সামনের দিকে বসে আছি, আজ হয়েছে কাজ। এয়ার হোস্টেস ম্যাডামরা বলছে ইটস ওকে, কোনো ব্যাপারই না। সবাই এয়ার হোস্টেসকে ডাকছে, জিজ্ঞেস করছে সব কিছু ঠিকঠাক আছে তো, ফ্লাইট ল্যান্ড করবে তো। এয়ার হোস্টেস ম্যাডাম এসে বলছে যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। পাশে এক ভদ্রলোক বসে আছে, বলছে আমি অনেক ট্রাভেল করি ফ্লাইটে, বাট দিল্লি থেকে কলকাতা কখনো এরকম টার্বুলেন্স হয়নি, এত কাঁপছে ফ্লাইট। 37,000 ফিট উপরে তো ফ্লাইট কাঁপে কখনো ভাবিনি। কলকাতায় বৃষ্টি হচ্ছে পুরো মুষলধারায়। মানে এর আগে ছিল হচ্ছে আকাশপথে টার্বুলেন্স, এবার হচ্ছে সড়ক পথে টার্বুলেন্স। আপনাদের মনে আছে কিনা জানি না, যারা লাদাখের প্রথম পর্ব দেখেছিলেন, যে প্রথম দিন যেদিনকে আমরা জার্নি শুরু করেছিলাম বাড়ি থেকে, সেদিন কালবৈশাখী ঝড় হয়েছিল, প্রচুর বৃষ্টি। আর আজ যে বাড়ি ফিরছি, আজ প্রচুর বৃষ্টি।
12:34 ফাইনালি শেষ হলো আমাদের স্বপ্নের লাদাখ ট্রিপ এই খাগড়াগড় স্টেশনে। ফাইনালি ওয়েস্ট বেঙ্গলে এসে চায়ের স্বাদ পেলাম। এই সেই চায়ের দোকান যেখান থেকে গল্প শুরু করেছিলাম যেদিনকে আমরা লাদাখ গিয়েছিলাম, এখান থেকে চা খেয়ে শুরু করেছিলাম। আজ গল্প এসে সেখানে এসে করলাম। এখন বোধ হয় 12:30 বেজে গিয়েছে। এই চা খেয়ে টোটো নিয়ে বাড়ি যেতে যেতে আমার মোটামুটি রাত্রি 1টা বাজবে। আমার বাড়ি এখান থেকে কত হবে, 7-8 কিলোমিটার হবে। আর আজকে ট্রেনে এক বড় জল পাইনি, এখান থেকে জল কিনেও খেলাম।